ছদ্মবেশ নিয়ে লুকিয়ে বিন্দার সমস্ত পকেটের কথা জেনে গেলেও রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ ওর লোকদেরকে ফোন করে সংগ্রামের ব্যাপারে সব খোঁজখবর নিতে বলে, আর বলে হ্যাঁ ওই সংগ্রাম সেন, সেই রাঙার কোচ, সে রাঙাকে হেল্প করছে, তার ব্যাপারে সমস্ত খোঁজখবর আমার চাই। ঠিক আছে, আর তোমরা একদম একদম চিন্তা করবে না, রাঙামতিকে ধরতে হবে, আর তোমরা এই পুরো এলাকাটাকে ঘ্রাও করে ফেলো। তারপরে অফিসাররা বলে ঠিক আছে স্যার, এই বলে সত্যজিৎ সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে রাঙা দাদার পায়ের গুলিটা বের করে ফেলে। তারপরে ও দাদাকে বলে দাদা তুই এখন শুয়ে পড়তো, এখন ঠিক লাগছে তো? তখন দাদা বলে হ্যাঁ আমার এখন ঠিক লাগছে। তখন রাঙা বলে ঠিক আছে তুই বিশ্রাম নে। তারপরেই দেখা যাবে সংগ্রাম বলে রাঙা এবার তো তোমার দাদার জন্য ওষুধ আনতে হবে, ডক্টর দেখাতে হবে তো, না হলে কে ওষুধ আনবে? তখন রাঙা বলে আচ্ছা আমি বরং ঠাকুমার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসি, সেখানে দেখে দেখে না হয় ওষুধ বলে দে। তখন সংগ্রাম বলে না আমি ওষুধের নাম জানি, আমি বরং লিখে দিই, আনার ব্যবস্থা করে দাও। তখন ঠাকুমাকে রাঙা বলে ঠাকুমা আমি ওষুধ আনতে দেবো, তো ওষুধ এনে দিতে পারবি? তখন ঠাকুমা বলে দে। তারপরে সংগ্রাম ওষুধের নাম লিখে দেয়। ওদিকে দেখা যাবে নবারুণকে অঙ্কুর বলে বাবা আপনি বসে পড়ুন, বড়দা আপনার জন্য নাস্তা বানিয়েছে। তখন তো নবারুণ বসে পড়ে। তারপরে সব্য নবারুণের কাছে নিয়ে নাস্তা দেয়। তখন নবারুণ বলে সব্য এই নাস্তা তুই বানিয়েছিস? তখন সব্য বলে হ্যাঁ বাবা আমি বানিয়েছি। তখন নবারুণ বলে তোর মা কি খাবে? তখন সব্য বলে মায়ের জন্য বানিয়েছি, চিন্তা করো না বাবা। তখন অঙ্কুর বলে হ্যাঁ বাবা আপনি চিন্তা করবেন না, আমি আছি, বড়দা আছে, পাঞ্চেরি আছে, আমরা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নেব। তখনই বিন্দা বলে বা তাহলে ঘরের কাজ করার দায়িত্ব কি তোমরা ছেলেরা নিয়েছো? তাহলে ওপরের একটা ঘর না খুব নোংরা হয়েছে বাবা, আপনি গিয়ে পরিষ্কার করে দিন। তখন সব্য প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে বিন্দা। তখন বিন্দা বলে একদম আমার ওপর চিৎকার করবে না, বুঝতে পেরেছো? আমার ওপর কেন চিৎকার করছো? তোমরা বাড়াবাড়ি করছো তাই না? কি ভাবছো যে শাক দিয়ে মাছ ঢাকতে পারবে? কিছুতেই না। তোমরা কেন কাজ করবে? দরকার হলে কাজের লোক থাকবে, কারণ একলব্য তো বাইরে খাবার আনাচ্ছেই, তাহলে এত বাড়াবাড়ি কেন করছো? কি দেখাতে চাইছো মানুষকে? তখন ময়না বলে হ্যাঁ মানুষজন তো বলবে বাড়ির বউরা আমরা কাজ করছি না, ছেলেরা কাজ করছে। তখন নবারুণ বলে হ্যাঁ তোমরা তো আবার খুব কাজ করে সব উল্টে দিচ্ছ, তাই না? যে বাড়ির বাইরের লোকজন এই কথাগুলো জানবে না। তোমরা কি কখনো কোনো কাজ করেছো যে তোমাদের নামে সুনাম বা বদনাম হবে? তখন তো ময়নায় কথা শুনে চুপ হয়ে যায়। তখনই দেখা যাবে বিন্দা বলে শুনুন বাবা এত কথার দরকার নেই, শুনছি আর তো কি, তুমি একটা কাজের লোক রাখার ব্যবস্থা করো, আর ময়না তোর ব্যবস্থাও তুই করে নে, আমিও বড় আমার জন্য একটা কাজের লোক রেখে নেব, আমাদের ব্যবস্থা না আমরাই করব, আমাদের জন্য কারো ভাবতে হবে না, আমাদের কথা কেউ ভাববেও না। তখন নবারুণ বলে শোনো বিন্দা একদম বাড়াবাড়ি করবে না, আমি আর তোমার মা যে পেনশন পাই না এখনও, তাতে না কারো ওপর আমাদের ভরসা হয়ে থাকতে হবে না, আর একদম বাড়িটা চালানোর চেষ্টাও করবে না। এই বাড়িটা না এখনও তোমার মায়ের আর আমার নামেই, তাই বাড়াবাড়ি করলে না খুব খারাপ হয়ে যাবে, ভেবো না যে তোমার কথা আমরা উঠবো আর বসবো। তখন সব্য বলে একদম উচিত শিক্ষা হয়েছে। তখন দেখা যাবে সার্থকী বলে কি ভেবেছো বাবা, এখন এটা প্রমাণ করতে চাইছো তাই তো যে বড় বৌদি খারাপ, আমি খারাপ, আমার বউ ময়না খারাপ, আর শুধুমাত্র ওই রাঙাই ভালো ছিল? ওই রাঙার হ্যাংওভারটা এখনও তোমাদের কাটেনি তাই না? এখনও মাথা থেকে রাঙার কথা বের করতে পারোনি, তার জন্যই তো আমাদেরকে এরকমভাবে কথা শোনাচ্ছ। তখনই সেখানে একলব্য চলে আসে। ঋষি বলে হ্যাঁ একদম ঠিক কথা বাবা, রাঙাকে ভুলে যাও, রাঙার কথা মাথা থেকে বের করে দাও, তাহলেই না খুব ভালো হবে। তখন একলব্যকে পাইলনের পোশাকে দেখে বিন্দা তাকিয়ে থাকে আর খুশি হয়ে যায়। তারপরে নবারুণকে বলে আক্কু তুই আবার চাকরিতে জয়েন করেছিস নাকি? পোশাক পরে আবারও যাচ্ছিস, খুব ভালো লাগছে বাবা। তখন একলব্য বলে হ্যাঁ বাবা তোমাকে মনে হয় বলা হয়নি, মা জানে, আসলে আমি বড় বৌদির বন্ধু স্যামের পার্সোনাল ফ্লাই করার জন্য জয়েন করেছি, তোমরা চিন্তা করো না, একটা ভালো একজন কাজের লোক রেখে নাও, সেটাই ভালো হবে। তখন বিন্দা বলে হ্যাঁ একলব্য তোমার ওই এগ্রিমেন্ট ব্যাপারটা আমি দেখেছি, সব কিছুই ঠিক আছে, তুমি বরং যা করেছো ভালোই করেছো। তারপর একলব্য নবারুণকে বলে বাবা তুমি চিন্তা করো না, আর রাঙার কথা না তোমরা ভেবো না। ওদিকে সংগ্রাম রাঙাকে বলে রাঙা এই ওষুধগুলো আনিয়ে নাও। তারপরে রাঙা ঠাকুমাকে ওষুধ আনতে পাঠিয়ে দেয়। ওদিকে রাঙা দেখতে পায় যে পুলিশ এদিকে পাহারা দিচ্ছে। তখন রাঙা সংগ্রামকে বলে ও স্যার আমি একটু বেরোচ্ছি, তুই বরং আমার দাদাকে দেখিস। তখনই সংগ্রাম বলে রাঙা তুমি কোথায় যাবে? তখন রাঙা বলে আমাকে যে জঙ্গলে যেতেই হবে, আমাকে প্রমাণটা জোগাড় করতেই হবে, আমাকে জানতে হবে আমার দাদা মিথ্যে কথা বলছে নাকি সত্যজিৎ স্যারকে যারা খবর দিল তারা মিথ্যে খবর পেয়েছিল, আমাকে যে খবরটা পেতেই হবে। তখনই সংগ্রাম বলে কিন্তু রাঙা তুমি যদি ধরা পড়ে যাও? তখন রাঙা বলে শোন কোচ তুইও না চলে যা, তুই আমার সঙ্গে জড়িত থাকলে তো সমস্যা হবে। ওদিকে নবারুণ একলব্যকে বলে আক্কু তোর কি হয়েছে বল তো, কেন এরকম করছিস? ওদিকে বিন্দা মনে মনে বলে একলব্য তুমি নিজেও জানো না তুমি কোন এগ্রিমেন্ট ব্যাপারে সই করেছো, তোমার জন্য কি সামনে অপেক্ষা করছে।
করছে তুমি শুধু আমার হাতের মুঠোয় থাকবে, তুমি আমার কথা ছাড়া কিচ্ছু করতে পারবে না, তুমি রাঙার পক্ষ কোনোদিনও নিতে পারবে না, সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। ওদিকে একলব্য যেতে লাগলেই তখনই সত্যজিৎ এসে বলে, মিস্টার বোস, আপনার সঙ্গে আমার কথা আছে। তখন একলব্য বলে, দেখুন, রাঙার ব্যাপারে আমার কোনো কথা নেই। তখন সত্যজিৎ বলে, আমি জানি আপনি যা বলে দিয়েছেন, তারপরও প্লিজ চলুন, 5 মিনিট আপনাদের সঙ্গে কথা আছে। তারপরে একলব্যকে নিয়ে সত্যজিৎ আবার ভিতরে আসে, আর সে বলে, আপনারা সব এখানেই আছেন তাই না? তখন তো সত্যজিৎকে দেখে ভয় পেয়ে যায় বিন্দা। তখন সত্যজিৎ বলে, রাঙা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন তো সবাই কথা শুনে চমকে যায়। ওদিকে রাঙা দাদার পায়ের গুলি তারপরে করে ফেলে। তারপরে ও দাদাকে বলে, দাদা তুই এখন শুয়ে পড়তো, এখন ঠিক লাগছে তো? তখন দাদা বলে, হ্যাঁ আমার এখন ঠিক লাগছে। তখন রাঙা বলে, ঠিক আছে তুই বিশ্রাম নে। তারপরে দেখা যাবে সংগ্রাম বলে, রাঙা এবার তো তোমার দাদার জন্য ওষুধ আনতে হবে, ডক্টর দেখাতে হবে তো, না হলে কে ওষুধ আনবে? তখন রাঙা বলে, আচ্ছা আমি বরং ঠাকুমার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসি, সেখানে দেখে দেখে নয় ওষুধ বলে দে। তখন সংগ্রাম বলে, না আমি ওষুধের নাম জানি, আমি বরং লিখে দিই, আনার ব্যবস্থা করে দাও। তখন ঠাকুমাকে রাঙা বলে, ঠাকুমা আমি ওষুধ আনতে দেবো, তুই ওষুধ এনে দিতে পারবি? তখন ঠাকুমা বলে, দে। তারপরে সংগ্রাম ওষুধের নাম লিখে দেয়। ওদিকে দেখা যাবে নবারণকে অঙ্কুর বলে, বাবা আপনি বসে পড়ুন, বড়দা আপনার জন্য নাস্তা বানিয়েছে। তখন তো নবারণ বসে পড়ে। তারপর সভ্য নবারণের কাছে গিয়ে নাস্তা দেয়। তখন নবারণ বলে, সভ্য এই নাস্তা তুই বানিয়েছিস? তখন সভ্য বলে, হ্যাঁ বাবা আমি বানিয়েছি। তখন নবারণ বলে, তোর মা কি খাবে? তখন সভ্য বলে, মায়ের জন্য বানিয়েছি, চিন্তা করো না বাবা। তখন অঙ্কুর বলে, হ্যাঁ বাবা আপনি চিন্তা করবেন না, আমি আছি, বড়দা আছে, পাঞ্চেরি আছে, আমরা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নেব। তখনই বৃন্দা বলে, বাহ তাহলে ঘরের কাজ করার দায়িত্ব কি তোমরা ছেলেরা নিয়েছো? তাহলে ওপরের একটা ঘর না খুব নোংরা হয়েছে, বাবা আপনি গিয়ে পরিষ্কার করে দিন। তখন সভ্য প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, বৃন্দা। তখন বৃন্দা বলে, একদম আমার উপর চিৎকার করবে না, বুঝতে পেরেছো? আমার উপর কেন চিৎকার করছো? তোমরা বাড়াবাড়ি করছো তাই না? কি ভাবছো যে শাক দিয়ে মাছ ঢাকতে পারবে? কিছুতেই না। তোমরা কেন কাজ করবে? দরকার হলে কাজের লোক থাকবে, কারণ একলব্য তো বাইরে খাবার আনাচ্ছে, তাহলে এত বাড়াবাড়ি কেন করছো? কি দেখাতে চাইছো মানুষকে? তখন ময়মা বলে, হ্যাঁ মানুষজন তো বলবে বাড়ির বউরা আমরা কাজ করছি না, ছেলেরা কাজ করছে। তখন নবরণ বলে, হ্যাঁ তোমরা তো আমরা খুব কাজ করে সব উল্টে দিচ্ছ তাই না? যে বাড়ির বাইরের লোকজন এই কথাগুলো জানবে না, তোমরা কি কখনো কোনো কাজ করেছো যে তোমার জন্য আমি সুনাম বা বদনাম হবে? তখন তো ময়না কথা শুনে চুপ হয়ে যায়। তখনই দেখা যাবে বৃন্দা বলে, শুনুন বাবা এত কথার দরকার নেই, শোন সার্থকী তুমি একটা কাজের লোক রাখার ব্যবস্থা করো, আর ময়না তোর ব্যবস্থা তুই করে নে, আমিও বরং আমার জন্য একটা কাজের লোক রেখে নেব, আমাদের ব্যবস্থা না আমরাই করব, আমাদের জন্য কারো ভাবতে হবে না, আমাদের কথা কেউ ভাববেও না। তখন নবারণ বলে, শোনো বৃন্দা একদম বাড়াবাড়ি করবে না, আমি আর তোমার মা যে পেনশন পাই না এখনো, তাতে না কারো উপর আমাদের ভরসাও থাকতে হবে না, আর একদম বাড়িটা চালানোর চেষ্টাও করবে না। এই বাড়িটা না এখনো তোমার মায়ের আর আমার নামেই, তাই বাড়াবাড়ি করলে না খুব খারাপ হয়ে যাবে, ভেবো না যে তোমার কথা আমরা উঠবো আর বসবো। তখন শুভ বলে, একদম উচিত শিক্ষা হয়েছে। তখন দেখা যাবে সার্থকী বলে, কি ভেবেছো বাবা এখন এটা প্রমাণ করতে চাইছো তাই তো, যে বড় বৌদি খারাপ, আমি খারাপ, আমার বউ ময়না খারাপ, আর শুধুমাত্র এই রাঙাই ভালো ছিল? ওই রাঙার হ্যাংওভারটা এখনো তোমাদের কাটেনি তাই না? এখনো মাথা থেকে রাঙার কথা বের করতে পারোনি, তার জন্যই তো আমাদেরকে এরকম ভাবে কথা শোনাচ্ছ। তখনই সেখানে একলব্য চলে আসে। ঋষি বলে, হ্যাঁ একদম ঠিক কথা বাবা, রাঙাকে ভুলে যাও, রাঙার কথা মাথা থেকে বের করে দাও, তাহলেই না খুব ভালো হবে। তখন একলব্যকে পাইলটের পোশাকে দেখেই বিন্দা তাকিয়ে থাকে আর খুশি হয়ে যায়। তারপরে নবারণ গিয়ে বলে, আট্টু তোর কি হয়েছে বলতো, কেন এরকম করছিস? ওদিকে বিন্দা মনে মনে বলে, একলব্য তুমি নিজেও জানো না তুমি কোন এগ্রিমেন্ট ব্যাপারে সই করেছো, তোমার জন্য কি কি সামনে অপেক্ষা করছে, তুমি শুধু আমার হাতের মুঠোয় থাকবে, তুমি আমার কথা ছাড়া কিছু করতে পারবে না, তুমি রাঙার পক্ষ কোনোদিনও নিতে পারবে না, সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। ওদিকে একলব্য যেতে লাগলেই তখনই সত্যজিৎ আসে, এসে বলে, মিস্টার বোস আপনার সঙ্গে আমার কথা আছে। তখন একলব্য বলে, দেখুন রাঙার ব্যাপারে আমার কোনো কথা নেই। তখন সত্যজিৎ বলে, আমি জানি আপনি যা বলে দিয়েছেন, তারপরও প্লিজ চলুন, 5 মিনিট আপনাদের সঙ্গে কথা আছে। তারপর একলব্যকে নিয়ে সত্যজিৎ আবার ভিতরে আসে, আর সে বলে, আপনারা সবাই এখানেই আছেন তাই না? তখন তো সত্যজিৎকে দেখে ভয় পেয়ে যায় বিন্দা। তখন সত্যজিৎ বলে, রাঙা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন তো সবাই কথা শুনে চমকে যায়। ওদিকে সংগ্রাম রাঙাকে বলে, আচ্ছা আচ্ছা রাঙা তুমি কি ভেবেছো বলো তো, আমি তোমাকে এই অবস্থাতে ফেলে রেখে চলে যাব? না সেটা হতে পারে না, আমি জানি তুমি কোনো অন্যায় করনি, যেখানে তুমি কোনো অন্যায় করনি সেখানে আমি তোমাকে সাহায্য করছি, আমি তো কোনো অন্যায় করছি না, তুমি তো কোনো ক্রিমিনাল নাও, তুমি নিজেকে সঠিক নির্দোষ প্রমাণ করতে পারবে আমি জানি, তুমি চিন্তা করো না, তুমি যখন জঙ্গলে যেতে চাইছো যাও, আমি তোমার দাদাকে দেখবো। তখনই রাঙা মনে মনে বলে, উড়ান বাবুরে এই সময় তো সব থেকে বেশি আমার কাছে থাকার দরকার ছিল, অথচ দেখ তুই আমাকে অবিশ্বাস করলি, বাড়ির লোকটা সবাই আমাকে অবিশ্বাস করলো, কিন্তু কোচ স্যার আমাকে কদিন জুড়েই বা চিনে, সে আমাকে বিশ্বাস করছে, সে বলছে যে আমি
কোনোদিন অন্যায় করতে পারি না, আর তোরা সবাই আমাকে ভুল বুঝলি, তাই তো? আমি কোনোদিনও উড়ানবাবু তোকে ক্ষমা করবো না, কোনোদিনও না। এই কথা ভেবেই রাঙা খুব কষ্ট পেতে থাকে। ওদিকে নবরণ বলে, রাঙা আপনার কাছে এসেছিল, তার মানে রাঙা সবকিছু বলেছে তো? সত্যিটা বলেছে, তার মানে আসল কালপিট কে সেটা জানা গেছে তো? তখনই তখন তখন সার্থতী বলে, মানে বড়দা তুই এখনো ভাবছিস যে রাঙা আসল কালপিট না অন্য কেউ? তারপর নবরণ বলে, আচ্ছা আপনাকে কি বললো রাঙা? রাঙা আপনার কাছে এসেছিল, আপনি বুঝতে পেরেছেন রাঙা যে নির্দোষ? তখন সত্যজিৎ বলে, রাঙা আমাকে একটা ইনফরমেশন দিয়েছিল, কিন্তু সেটা আমি যাচাই করে দেখেছি যে সেটা ভুল ইনফরমেশন। তখন বৃন্দা বলে, মানে তাহলে রাঙাকে আপনারা অ্যারেস্ট করেছেন? তখন সত্যজিৎ বলে, না রাঙাকে আমরা অ্যারেস্ট করতে পারিনি, ও আবার পালিয়ে গেছে। তখনই কথাগুলো শুনে একলব্য খুব কষ্ট পায়। তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ রাঙার ব্যাপারে আমি একটা ইনফরমেশন দিতে চাই, আর ওর কোচও ওর সঙ্গে আছে। তখনই সত্যকি বলে, রাঙার কোচও রাঙার সঙ্গে আছে? তার মানে ওই লোকটা রাঙা অপরাধীর জন্য রাঙাকে সাহায্য করছে কেন? তখনই একলব্যের সংগ্রামের কথা মনে পড়ে যায়, বলে, নিশ্চয়ই উনি রাঙার সঙ্গে আছে, নাহলে রাঙা এত বড় অপরাধ করেছে তা জানা সত্ত্বেও উনি রাঙার সঙ্গে কেন আছেন? আর তাছাড়া অনেকবার রাঙার সঙ্গে তাকে আমি কথা বলতে দেখেছি, আর রাঙার পাশে থাকার কথা বলতে শুনেছি। দিন ধরে এসেছে, নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে, নাহলে রাঙাকে মেডেল পাইয়ে দেওয়া, সবকিছুর জন্য অনেক লড়াই করেছে উনি, নিশ্চয়ই রাঙার সঙ্গে ওনার হাত আছে, তার জন্য রাঙাকে বাঁচাতে চাইছে। তখন সত্যজিৎ বলে, না আমার কিন্তু একটা খটকা লাগছে, আমার মনে হচ্ছে রাঙার পিছনে কেউ কনস্পিরেন্সি করছে, কারণ রাঙা যে লুকিয়ে আছে সেটা কেউ কি করে জানলো কেউ তো জানার কথা নয়। তখন বৃন্দা বলে, মানে? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ আমার মনে হচ্ছে রাঙাকে কেউ ভাসানোর চেষ্টা করছে, রাঙাকে কেউ ভাসাতে চাইছে, কেউ চাইছে রাঙাকে আমরা ধরে ফেলি। তখনই কথা শুনে বৃন্দা প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ না হলে রাঙা লুকিয়ে আছে সেটা কেউ জানাতো